আর এই মুহূর্তে আরো একটি বড় খবর দেব, যেখানে ন্যাশনাল হেরাল্ড কাণ্ডে বিপদ বাড়ল সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর। দিল্লি আদালতে ইডির অভিযোগ, প্রাথমিকভাবে টাকা নয়-ছয় করেছেন তারা, আর অভিযোগ মিলছে সোনিয়া রাহুলের বিরুদ্ধেই। ইডির অভিযোগে এই কাণ্ডে সোনিয়া রাহুল বেআইনিভাবে 142 কোটি টাকা পেয়েছেন, এই বড় অভিযোগও করা হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে নিউজ রুমে রয়েছেন, আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো। আশিস দা, এবার এই ন্যাশনাল হেরাল্ড মামলাতেই বড়সড় অভিযোগ সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে আনলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কি অভিযোগ আনা হচ্ছে তাদের বিরুদ্ধে? দেখো, ন্যাশনাল হেরাল্ড নিয়ে যে এইরকম একটা পরিণতি হবে, শেষ পর্যন্ত অবশ্য কারা দোষী নির্দোষ সেটা আদালত দেখবে, যদি আদালতে ঠিক মতো মামলা চালাতে দেওয়া হয়। কিন্তু এটা জাতির পক্ষে খুবই দুঃখের। আমাদের মনে পড়বে গত শতাব্দীর 30-এর দশকে শেষ দিকে পরাধীন ভারতে জওহরলাল নেহেরু এই ন্যাশনাল হেরাল্ড পত্রিকা চালু করেন। আমাদের এটাও মনে পড়বে যে একদম গোড়ার দিকে ইন্দিরা গান্ধীর স্বামী ফিরোজ গান্ধী এই কাগজে সাংবাদিক হিসেবে কাজ করেছেন। পরে এই ফিরোজ গান্ধী ইন্ডিয়ান এক্সপ্রেসে যোগ দিয়েছিলেন। সেই কাগজ স্বাধীনতা সংগ্রামে কংগ্রেসের কথা নির্ভীকভাবে তুলে ধরেছে স্বাধীনতা পর্যন্ত। তারপরেও স্বাধীনতার পরেও কংগ্রেসের বয়ান বা দেশের উন্নয়নের কথা তুলে ধরেছে। দীর্ঘদিন চলার পরে যা হয়, এবং খুব প্রফেশনাল ম্যানেজমেন্ট না থাকার কারণে আস্তে আস্তে ন্যাশনাল হেরাল্ড বিরাট পরিমাণ লস হতে থাকে, এবং সেই লস তারা আর মেকআপ করতে পারছিল না। এই রকম অবস্থায় সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী ও আরও বেশ কয়েকজন ব্যক্তিত্ব তারা মিলে একটি ট্রাস্ট বানান, তার নাম ইয়ং ইন্ডিয়া, এবং সেই ট্রাস্ট 50 লক্ষ টাকা দিয়ে ন্যাশনাল হেরাল্ড কিনে নেন। ন্যাশনাল হেরাল্ড কেনা মানে তার যে বিপুল পরিমাণ ধার বিভিন্ন জায়গায়, আমি আগেই বললাম বিরাট ক্ষতির মধ্যে সে পড়েছিল, এবং ধার ইত্যাদি, সেই সমস্ত ধার মেটানো বা তার দায় নেওয়া সব কিছু এই ইয়ং ইন্ডিয়া নিয়েছিল। কিন্তু ন্যাশনাল হেরাল্ডের অনেক সম্পত্তি ছিল দেশ জুড়ে, কিন্তু সম্পত্তিগুলোর অনেকগুলোই ওই ঋণ নেওয়ার কারণে মর্টগেজড হয়ে পড়েছিল, যার জন্য সেই সম্পত্তিগুলো বিক্রি টিক্রিও করা যাচ্ছিল না। এই ইয়ং ইন্ডিয়া, সোনিয়া রাহুল এবং অন্যদের নেতৃত্বে ইয়ং ইন্ডিয়া সেই ব্যাপারগুলোকে মোটামুটি ঠিকঠাক করে কাগজটাকে আবার চালু করে। কাগজটা বেশ কয়েক বছর তারপরে চলেছিল, কিন্তু আলটিমেটলি আর এই কাগজটি চলেনি, বর্তমানে বন্ধ হয়ে গেছে। এখন ইডি অভিযোগ করছে যে বিপুল পরিমাণ সম্পত্তি ন্যাশনাল হেরাল্ডের ছিল, যেটা মাত্র 50 লক্ষ টাকায় এই ইয়ং ইন্ডিয়া কিনেছিল, এবং এটা হচ্ছে একটা আর্থিক অপরাধ। এবং এটাও বলছে, কেননা ইয়ং ইন্ডিয়া তারপরে ওই ঋণগুলো শোধ করে করে অনেক প্রপার্টি তারা ওই মর্টগেজের ভেতর থেকে বের করে আনে, প্রপার্টিগুলো আবার পুরো মালিক ন্যাশনাল হেরাল্ড বা পরে ইয়ং ইন্ডিয়া হয়। এখন ইডি অভিযোগ করছে যে এই প্রপার্টি যে বিক্রি করা হয়েছে, প্রপার্টি বিক্রি করে কেন, অন্য ঋণগুলো শোধ করবার জন্য, সেইটার নাকি টাকা নয়-ছয় হয়েছে, এবং সেইভাবে নাকি সোনিয়া এবং রাহুল এরা দুজনে 142 কোটি টাকা নয়-ছয় করেছেন। মানি লন্ডারিং যাকে বলে, অর্থাৎ কালো টাকা সাদা করেছেন বা টাকা নয়-ছয় করেছেন। এই অভিযোগ দিল্লি কোর্টে ইডি করেছে এবং চার্জশিট দিয়েছে। এই মামলা নিশ্চয়ই চলবে দিল্লি হাইকোর্টে, কিন্তু প্রাথমিকভাবে যে প্রশ্ন ওঠে যে বিরোধী দলনেতা রাহুল গান্ধী লোকসভায় এবং কংগ্রেসের সর্বময় কর্ত্রী প্রেসিডেন্ট মল্লিকার্জুন খড়গে হলেও সবথেকে শ্রদ্ধেয় নেত্রী সোনিয়া গান্ধী, যিনি প্রধানমন্ত্রীত্বের অফার ফিরিয়ে দিয়েছিলেন, তাদের বিরুদ্ধে এই রকম টাকা চুরির অভিযোগ নিয়ে যদি কেন্দ্রীয় সরকার উঠে পড়ে লাগে, তাহলে কোন দিকে যাচ্ছে দেশ বা কোন দিকে যাচ্ছে দেশের গণতন্ত্র? তারা কি সোনিয়া রাহুলের মুখ বন্ধ করে একচ্ছত্রভাবে দেশকে চালাতে চাইছেন, না কোন দিকে যাচ্ছে সেই প্রশ্ন এখানে উঠছে। অবশ্যই কোর্টে কন্টেস্টেড হবে, কোর্টে বিভিন্ন পক্ষের বক্তব্য বলা হবে, হয়তো উচ্চতর কোর্ট অবধি যাবে, কিন্তু আপাতত বলা যায় ইডির
যে ঘিরে নিয়েছে চারদিক থেকে সোনিয়া রাহুলকে, এবং সেই ব্যূহ ভেদ করে সোনিয়া রাহুল যদি বেরোতে না পারেন তাহলে বড় সমস্যায় পড়তে পারেন কংগ্রেসের এই দুই নেত্রী। আশিস দা, এক্ষেত্রে আমরা যেমনটা দেখছিলাম যে এই ন্যাশনাল হেরাল্ড মামলা নিয়ে দীর্ঘদিন ধরেই এই টানাপোড়েন চলছে কংগ্রেসের সঙ্গে। সেক্ষেত্রে এই আমরা দেখেছিলাম যে কিছুদিন আগেও এপ্রিল মাসের প্রথম দিকেও ইডির তরফ থেকে একটি চার্জশিট দেওয়া হয়েছিল, দিল্লি আদালতের তরফ থেকেও একটা নোটিশ জারি করা হয়েছিল। কংগ্রেসের তরফ থেকে কি এখনো পর্যন্ত এই বিষয়টা নিয়ে কিছু বলা হয়েছে? দেখো, এই খবরটা আজকে সকালেই বেরিয়ে এসছে। কংগ্রেসের তরফ থেকে এখনো অফিসিয়াল কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি, কিন্তু আমাদের ধারণা দিনটা যত এগোবে আমরা কংগ্রেস এবং আরও অন্যান্য রাজনৈতিক দলের বক্তব্য পাব। প্রাথমিকভাবে সকলেই মনে করছেন যে প্রধান বিরোধী দলের কণ্ঠ রোধ করবার জন্য এবারে যেহেতু লোকসভা নির্বাচনে কংগ্রেসের ফলাফল আগেরবারের তুলনায় অনেক ভালো হয়েছে এবং এতগুলো আসন পেয়ে বিরোধী নেতার পদটিও পেয়েছেন রাহুল গান্ধী, এবারে যেন একবারে তেড়ে ফুড়ে লাগা হয়েছে ইডির তরফ থেকে বা অন্যান্য কেন্দ্রীয় এজেন্সির তরফ থেকে এদেরকে ঘিরে ফেলার এইরকমই একটা সাধারণ মনোভাব দেশের রাজনৈতিক মহলে গড়ে উঠছে। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ সরাসরি আমরা কথা বলছিলাম, নিউজ রুম থেকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।